সে অন্য কথা, আরেকদিন বলবো। আমার বাবার বাসার বর্ণনাটা একটু দিতে চাই। এই ঘটনার সাথে এর সম্পৃক্ততা আছে। আমার বাবা সোনালী ব্যাংকের একজন সৎ কর্মকর্তা ছিলেন। আমার বাবার লোনের টাকায় 1979 সালে 8.5 কাঠার উপরে 6 তলা ফাউন্ডেশন করে 1 তলা বাড়ি নির্মাণ করা হয়, যা এখনো ওভাবেই আছে। আমাদের ঘরগুলো কংক্রিটের হলেও দরজাগুলো ছিল কাঠের আর স্টিলের। বাড়িটি ছিল উত্তর দক্ষিণ মুখী করে বানানো। দক্ষিণের বাতাস আমাদের শরীর ও মন শীতল করে দিত। এই এলাকায় স্থানীয়দের বাড়ি অনেক বড় ছিল, তবে আমাদের বাসার মতো বড় উঠান এই অত্র এলাকায় আর একটিও ছিল না। আমাদের মোট 5টি ঘর এবং 2টি বাথরুম। টিউবওয়েল আর রান্নাঘরটা ঘরের বাইরে ছিল। তখন আশেপাশে আর কোনো বিল্ডিং ছিল না। বাড়িটি ছিল ধান ক্ষেতের মাঝখানে। তখন দিনের বেলাতেও অনেক শেয়াল ডাকত। আমার বাবা খুব গাছপ্রেমী মানুষ। এমন কোনো ফল ফুল গাছ ছিল না যা তিনি রোপণ করেননি। ওনার সাধ্যমতো অনেক গাছ তিনি এনেছেন দূর দূরান্ত থেকে। আম, জাম, কাঁঠাল, লিচু, কদবেল, বেল, পেয়ারা, কামরাঙ্গা, ডাব গাছ, অর্জুন, নিম, কড়ই, মেহগনি ইত্যাদি। এবং ফুলের মধ্যে জবা, কামিনী, গন্ধরাজ, অন্যান্য পাতাবাহার গাছও ছিল। আমাদের বাসার সামনে পুরো খোলা উঠান এবং বড় বড় ডাব গাছ, সুপারি ও অন্যান্য গাছ চারিদিকে। আর বাসার পেছনে বড় একটা জবা ফুলের গাছ। হত বড় জবা ফুলের গাছ আমি আজ পর্যন্ত কোথাও দেখিনি। সেই জবা গাছের ওপরে উঠে আমরা খেলতাম। একটা ফুল গাছ কত বড় হলে সেটা সম্ভব ভাবুন। আর সাথেই কদবেল এবং আম গাছের সারি। আমাদের বাড়ির উঠোনের মাটির রং ছিল ফর্সা মানুষের গায়ের রঙের মতো সাদা। বৃষ্টি পড়লে কাদা হতো না কখনো। ছোটবেলা থেকেই মনে করতাম আল্লাহ নাকি মাটি দিয়ে মানুষকে সৃষ্টি করেছেন। তাহলে ফর্সা মানুষগুলো এই মাটি দিয়েই বানানো। বিশেষ করে আমার আম্মুকে হয়তো এই মাটি দিয়ে আল্লাহ বানিয়েছেন। কোনো জ্যোৎস্না রাতে যদি মাটির ওপরে চাঁদের আলো এসে পড়ত, দূর থেকে দেখে মনে হতো মাটিতে কেউ সাদা কাপড় পরে শুয়ে আছে। আর বাড়ির পূর্ব দিকে 2-1 জায়গায় গুচ্ছ গুচ্ছ বাঁশঝাড় ও ছোট এক খেজুর গাছও ছিল। আসলে আমাদের বাড়িটি দিনের বেলা দেখতে যতটা সুন্দর ছিল, সন্ধ্যার পর তা হয়ে উঠত ততটাই ভয়ঙ্কর। আমাদের উঠান বড় হওয়াতে এলাকার মেয়েরা বিকেল হলেই আমাদের বাসায় খেলতে আসতো, কিন্তু সন্ধ্যার পরে কেউ বাসার ভেতরে ঢোকার সাহস করত না। আমাদের এত গাছ থাকার কারণে মানুষ ভয় পেত খুব। বিশেষ করে যারা রাতে কাজ করে বাড়ি ফিরত, তারা নাকি বাসার সামনে বড় মেহগনি গাছ থেকে সাদা কাপড় পরিহিত কাউকে নামতে দেখত। আবার কোনো হুজুরকেও নাকি দেখত। এক একজনের মুখে এক এক কথা শুনতাম। আমি নিজে কখনো কোনো কিছু দেখিনি। হ্যাঁ, বড়রা মাঝে মাঝে 2-1 বার কালো ছায়ার মতো কিছু দেখেছিল অবশ্য। একবার আমার মেজ বোন দেখেছিল ঝড়ের সময় একটা আগুনের খণ্ড তেঁতুল গাছ থেকে নিম গাছের দিকে গিয়ে নিভে অদৃশ্য হয়ে যায়। সেই গাছের মাঝখানে দূরত্ব অনেকখানি। আসলে জীবন যতদূর বিস্তৃত, প্রকৃতির সাথে অতি প্রাকৃত ব্যাপারগুলো ততদূর প্রসারিত। তাই এগুলো নিয়ে মাথা ঘামানোর প্রয়োজন হয়নি। যাই হোক, ঘটনা শুরু করি। পার্ট 1। 2000 সালের কথা। আমাদের বাসার উত্তর দিকে একটা টিনের ঘর ছিল। সেখানে এলো এক ভাড়াটিয়া। তার আগেও অনেক ভাড়াটিয়া ছিল, তবে এবার যারা এলেন তারা একটু আলাদা। ঘটনার সূত্রপাত তাদের নিয়েই। যে খালাম্মা এলেন, ওনার নাম ছিল পরিবানু। তার স্বামী ও একটি মেয়ে, বয়স 2-3 বছর হবে। 3 জনের সংসার। কিন্তু তখন সাথে পরিবানু খালার মাও ছিলেন। পরিবানু খালার মা ছিলেন তখন প্রায় 75 থেকে 80 বছরের, বা তারও বেশি হতে পারে। একজন বৃদ্ধা মহিলা। মুখে দাঁত ছিল না একটাও। আমরা তাকে নানি বলে ডাকতাম। তিনি মাঝে মাঝে আসতেন, অনেক দিন থেকে যেতেন। পরিবানু খালার 3 জন ভাই আর পরিবানু খালা একা বোন। তো ওনার মা যখনই আসতেন দেখতাম অসুস্থ থাকতেন। বয়স্ক মানুষ অসুস্থ থাকতেই পারেন, কিন্তু একবার খেয়াল করলাম অসুস্থ হলেই তিনি কেমন করে যেন কথা বলেন।
কেমনই যেন আজব লাগে। নানি কথা বলেন আর সবাই পাশে তাকে ঘেরাও করে বসে থাকে, হাত চেপে ধরে। আর নানি বলতেন, নেয়ামগা, রোগীরে নেয়ামগা, আমার লোকে লইয়া সায়াম। এমন কথা শুনে খুব অবাক হতাম আমরা। একসময় জানতে পারি তাকে জিনে ধরেছে, আর সেই জিন 7 জন ছোটবেলা থেকেই তার সাথে আছে। কি ভয়ঙ্কর! ভয় হলেও বেশ ইন্টারেস্টিং লাগতো। নানির জিনে ধরার ঘটনাটা একটু বলি। উনি 7 বছর বয়সে কোনো গাছের ফল ছিঁড়ে মালা বানিয়ে গলায় পড়েন। এরপর থেকেই নাকি ওনাকে সেই জিনগুলো তাড়া করে ফিরছে আর তার সাথেই থাকে, কারণ ওই গাছ নাকি ছিল জিনদের। সেই নানির ছোট ছেলে মানে পরিবানু খালার ছোট ভাই ছিলেন একজন কবিরাজ, আর তার নাম ছিল মফিজ। কিন্তু সবাই তাকে কুট্টি বলে ডাকত, কারণ তারা গফরগাঁও মাওলানার লোক। আঞ্চলিক ভাষায় তারা ছোটদের কুট্টি বলেই সম্বোধন করত। সবাই তাকে কুট্টি ভাই, কুট্টি মামা বলে ডাকত। আমিও তাকে কুট্টি মামা বলেই ডাকতাম। একদিন কুট্টি মামাকে জিজ্ঞেস করলাম, উনি কেন নানির সাথে যে জিন আছে তাদের তাড়াচ্ছেন না? উত্তরে তিনি বললেন, মায়ের সাথে এই জিন আমার জন্মেরও আগের। এগুলো তার রক্তের সাথে মিশে গেছে। এই জিন আমার ভাই বোনদেরও মেরে ফেলেছে। এদের তাড়ানো আমার পক্ষে সম্ভব না। যাই হোক, সেই কুট্টি মামার একজন গুরু ছিলেন যার নাম হজরত। কুট্টি মামা সেই হজরত মামার শিষ্য ছিলেন। কুট্টি মামা দেখতে হ্যাংলা পাতলা শ্যামলা বর্ণের এবং উচ্চতা ছিল 5 ফিট 7 ইঞ্চির মতো। ওই সময়ে তার ফ্রেঞ্চ কাট কালো দাড়ি, সবসময় কালারফুল পাঞ্জাবি ও সাদা রঙের পায়জামা। আতর লাগাতেন, 5 ওয়াক্ত নামাজ পড়তেন, পান খেতেন এবং বেশ পরিপাটি ও পরিচ্ছন্ন থাকতেন। কথাবার্তাও বেশ মার্জিত। তাকে দেখেই বোঝা যেত তিনি একজন ভদ্রলোক। পক্ষান্তরে সেই গুরু হজরত মামা ছিলেন কালো, হ্যাংলা পাতলা, ক্লিন শেভ করা, সবসময় নর্মাল শার্ট প্যান্ট পরতেন, কিন্তু কোনোদিন 1 ওয়াক্ত নামাজ পড়তেন না। কথাবার্তাও ছিল কেমন যেন, হেলে দুলে কথা বলতেন। কথার কোনো ওজন ছিল না, মজার ছলে কথা বলতেন। আর সত্যি কথা নাকি মিথ্যা কথা সেটা আমরা বুঝতামই না একদম। একটা কথা বললেই পর মুহূর্তে আবার অন্য কথা। তো এই দুজনের কাজ এক ছিল, কিন্তু স্বভাব ভিন্ন ভিন্ন। তারা জিন হাজির করত আর তাদের সাথে কথা বলে মানুষদের সাহায্য করত টাকার বিনিময়ে। সরাসরি কথা বলতে পারত জিনদের সাথে। তো আসন বসানোর সময় কবিরাজ বা সেই মামারা যে কোনো একজন বসতেন আসনে। গুরু থাকলে শিষ্য বসতেন না, মানে সেই হজরত মামা থাকলে কুট্টি মামা আসন দিতেন না, হয়তো গুরুকে সম্মান দেখানোর জন্যই। তো হজরত মামা হিন্দু মুসলিম 2 জাতির জিনকেই হাজির করতেন, আর কুট্টি মামা শুধু মুসলিম জিন হাজির করতেন। তাদের মধ্যে একটা অদ্ভুত মিল ছিল, আর তা হলো যেমন কবিরাজ বাবা তেমনি সেই জিনেরাও সেই স্বভাবের। মানে বাবা মা যেমন হন, সন্তানও ঠিক তেমনি হয়। কিছুটা মিল থাকে তাদের মধ্যে। অর্থাৎ কুট্টি মামা অযথা কথা বলতেন না, মার্জিত কথা বলতেন। তার জিনেরাও প্রয়োজন ব্যতীত কথা বলতো না। আর হজরত মামা যেমন ঠাট্টা মস্করা করতেন, তার জিনেরাও দরকারি কথার সাথে সাথে হাসি মস্করা করত। তার মানে এই না যে তারা ফালতু ছিলেন, আমি বোঝাতে চাচ্ছি মানুষের মতো তারাও হাসি ঠাট্টা করত। এমনকি তারা ইংরেজি, উর্দু ও হিন্দিতে কথা বলতে পারত। তাদের সেই বন্ধু সুলভ আচরণ আমাকেও আমার পরিবারের সবাইকে তাদের প্রতি ভালো লাগা ও বিশ্বাস স্থাপন করতে বাধ্য করেছে। আমি আসন বসানোর কিছু নরমাল নিয়ম বলবো, যাতে বুঝতে পারেন যে তাদের অস্তিত্ব আছে এবং তারা আসলে যে হাজির হতেন সেটার কিছু প্রমাণও আমি দেব। তার আগে হাজির করার পদ্ধতিটি বলি। তারা যে জিন হাজির করতেন, সেই জিনেরা অন্ধকার ঘরে আসতেন। কোথাও 1 ফোঁটা আলো থাকা যাবে না, এমনকি সুইচ বোর্ডের লাইটের সেই মৃদু আলো সেটাও থাকা যাবে না। দরজার নিচ থেকে বাইরের আলো এলে সেখানে কাপড় বা বস্তা দিয়ে বন্ধ করে দেয়া হতো। বেশিরভাগ সময় বাসার মেইন সুইচ অফ করে দেয়া হতো, যেহেতু তারা গভীর রাতে আসতেন। মানে তখনই রাত 9টার আগে কোনোদিন আসন বসাতেন না তারা। তো আমাদের ঘরে আসন বসাতেন রাত 9টার পরে, খাওয়া দাওয়া শেষ করে আশেপাশের সব কিছু নির্জন হয়ে যাওয়ার পর আসন বসানোর সময়।
সেই কবিরাজ মামা একটু দূরে ফ্লোরে একটা পাটিতে বা বিছানায় চাদর বিছিয়ে বসতেন, একটা মোমবাতি জ্বালিয়ে কিছু সূরা দোয়া পড়ে মোমবাতিটি নিভিয়ে দিতেন। মন্ত্রের সাথে সাথে কায়কোবাদের কসম দিয়ে ডাকতেন আর বলতেন, হায় বাবা হায়। আর সাথে একটা সিরামিকের বা স্টিলের প্লেট উপুর করে রাখতেন, তার উপরে 1 টাকার অথবা 5 টাকার কয়েন দিয়ে প্লেটে টাকা দিতেন। টুংটাং করে অনবরত বাজতে থাকত, সাথে তাদের হাজির করার মন্ত্র পড়তে হতো এবং তারা হাজির হলে মন্ত্র পড়া বন্ধ করতেন তিনি। কিন্তু থালা আস্তে আস্তে বাজতে থাকত, আসন যতক্ষণ থাকত ততক্ষণ থালা বাজাতে হতো। আর যারা উপস্থিত থাকতো তাদের আলাদা জায়গায় বসানো হতো, অর্থাৎ আমরা খাটে বসতাম, নিজের জায়গাটুকু বন্ধ করে, মানে আয়াতুল কুরসি পড়ে শরীর ও খাট বন্ধ করে দিতাম। আর আমাদের মধ্যে যে কোনো একজন সিলভারের পাতিলে করে ভাতের চাল নিতাম 2 মুঠের মতো, সেটা ডান দিক থেকে বাম দিকে ঘোরাতে হতো। সেটা আসন শেষ না হওয়া পর্যন্ত চলতো। চাল ঘোরানো নাকি তাদের কথা বলার স্পিড কন্ট্রোল করত। চালগুলো একসময় সিলভার কালার হয়ে যেত। আমরা সবাই ঘুরিয়ে ফিরিয়ে চাল ঘুরাতাম। যদি আসন লম্বা হতো তবে একবার একজন ঘুরাতাম, কারণ চাল ঘোরাতে ঘোরাতে হাত ধরে যেত। কখনো কখনো সেই চাল আর সেই প্লেট যদি বেশি জোরে ঘোরানো বা বাজানো হতো তাহলে জিনেরা বলতো, বাবা থালটা আস্তে বাজাও, চালটা আস্তে ঘুরাও। যাই হোক, আর সেই জিনদের সামনে চেয়ার অথবা সোফা যাই থাকতো তাতে বসতে দেয়া হতো। এবং আরেকটা কথা বলে রাখি, ঘর একদম নিট অ্যান্ড ক্লিন থাকতে হতো। কোথাও স্যান্ডেল জামা কাপড় রাখা যেত না। আসনের আগে পুরো ঘর ঝাড়ু দিয়ে মুছে পরিষ্কার করা হতো। গোলাপ জল, আগরবাতি জ্বালিয়ে সুগন্ধি তৈরি করা হতো। তারা যখন আসতো খুব দূর থেকে একটা বাঁশির আওয়াজের মতো আসতো, আর এমন বাঁশির আওয়াজ পৃথিবীর কোথাও হয়তো শুনতেও পাওয়া যায় না। দূর থেকে যখন শব্দ কাছে আসতো বুঝতাম তারা কাছাকাছি চলে এসেছে। এসেই ধপাস করে দরজার উপরে পড়তেন, ঢুকেই সালাম দিয়ে বলতেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আর তারা যখন আসতো পুরো ঘর একটা সুবাসে ভরে যেত। কি সেই সুগন্ধি আতর জানা নেই, মনে হতো এই পৃথিবীতে নেই আমরা। আমরা এত অভ্যস্ত হয়ে গিয়েছিলাম যে তাদের কণ্ঠ শুনেই বুঝতাম তারা আজ ফুরফুরে মেজাজে নাকি খারাপ মেজাজে। তারা মূলত সেই হযরত মামার ওপরেই রেগে থাকতো আর বলতো, এই ফকির বাবা, তুমি নামাজ পড়ো না কেন? শাসনও তারা করত, কিন্তু তারা তো বাধ্যজিন। তাকে অপছন্দ হলেও তার ডাকে সাড়া দিত। জিনেরা আমার আম্মুকে মা বলতেন, আর আমার আম্মু তাদের মা বলেই সম্বোধন করতেন। আর আমরা তাদের নানু বলতাম, এবং তারা আমাদের নামের সাথে খাতুন বলতেন। যেমন আমাকে বলতেন ফুল খাতুন, আর ছেলেদের অর্থাৎ আমার ভাইয়া বা বাবাকে তাদের নাম ধরে সাহেব বলে সম্বোধন করতেন। তারা ছিল 11 জন ভাই বোন, মানে জিনেরা। তারা এক আসনে প্রতিদিন সবাই আসতো না। বেশিরভাগ যারা আসতো তাদের নাম বলছি। এদের মাঝে সবার বড় আব্দুল আজিজ, 500 বছর বয়স। তারপর আব্দুর রহমান, 540 বছর বয়স। বোন ছিলেন নুরুন নাহার, 200 বছর বয়স। শামসুন নাহার 125 বছর এবং তাহমিনা 118 বছর। তাহমিনা সবার ছোট ছিলেন। হেরাই আসতো। বলে রাখি, এদের মাঝে পুরুষ জিনদের কণ্ঠ ছিল ভারী আর ঠান্ডা, আর মহিলারা একেবারেই নাকে বাঁচিয়ে কথা বলতেন। তাহমিনা নানু সবার ছোট, তার সাথে আমার ও আমার যমজ বোনের খুব ভাব হয়ে যায়। আমরা তাদের সখী হয়ে যাই। সেই সময়গুলো আমাদের কাছে আজও খুব আনন্দের। যাদের নাম বললাম তারা সবাই আমাদের খুব ভালো জানতেন। আমাদের বাসার মতো আসনে এসে তারা নাকি আর কোনো বাসায় স্বাচ্ছন্দ্য বোধ করত না। এমন রাত গেছে যে অযথা আড্ডা দিতে আসন বসানো হতো। রাত 12টা থেকে শুরু করে ভোর 5টা পর্যন্ত চলত। আজান দিলে সালাম দিয়ে ধুমধাম বেরিয়ে যেত। বৃহস্পতিবার তারা বসতে চাইতো না, তবে ডাকলে আসতো, কিন্তু রাগ করত। তারা নাকি সেই রাতে ইবাদত করে বেশি বেশি। তারা এও বলতো রেগে যে, আপনারা মানব জাতি নামাজ ইবাদত কিচ্ছু করেন না। মানব জাতি প্রতারণা করেন, ছলনা করেন, তবু আল্লাহ আপনাদের শ্রেষ্ঠ বানিয়েছেন। আর আমরা 1700 বছর ইবাদত করেও আল্লাহর প্রিয় হতে পারিনি। এক সময় অবশ্য
স্বাভাবিক হয়ে যেত। সেদিন সবাই একত্রে আসতো, একজন একজন করে এসে বলতো, অমুক ভাইজান ইবাদতে আছেন, অমুক বোন ইবাদতে আছেন, আসবেন না, এমন করে খবর দিতেন। ঘটনা এক, একেবারে শুরুর দিকে আমার আব্বু তাদের একেবারেই বিশ্বাস করত না। প্রথম দিন আব্বু যেদিন আসনে বসেন, সবার মতো করেই নর্মাল ভাবেই তিনি বসেন। আমার আব্বু ছিলেন খুব সাহসী এবং আধুনিক মানসিকতার। তো যথারীতি আসন বানানো হলো, তারা এলো, তবে কোনো প্রকার শব্দ হলো না। ঠান্ডা গলায় সালাম দিয়ে বলল, তালুকদার সাহেব, পাটা ঠিক করে বসেন বাবা, হাতটা নামান বাবা। আমরা তো অবাক, হাত পা ঠিক করবে মানে? আমার আব্বু বলল, ঠিক আছে আমি। ওনারা বললেন, জি না, আমি আপনার হাতের ফাঁকা দিয়েই এসেছি, মন পরিষ্কার করুন, আমাদের উপর বিশ্বাস রাখুন, পাটা ভাঁজ করে বসুন। আমার আব্বু নাছোড়বান্দা, তিনি এক একবার এক এক কথা বলে তাদের পরীক্ষা নিচ্ছিলেন। এক সময় আব্বুর ব্যাংকের এক হিসাব নিয়ে বেশ কয়েক মাস যাবৎ ঝামেলা চলছিল। সেই ব্যাপারে কথা বলাতে তার সাথে আরো কিছুক্ষণ আলাপ করার পরে আব্বু তাদের প্রতি বিশ্বাস স্থাপন করেন এবং আব্বুর সাথে তারা ইংরেজি ও হিন্দিতে কথা বলতো বেশিরভাগ সময়। আমার আব্বুর সাথে তাদের বেশ ভাব জমে যায়। ঘটনা দুই, একবার রোজার সময় হযরত মামা আসন দিলেন। প্রায় 1 ঘন্টা যাবৎ তারা কেউ আসে না। আমরা আবার বাতি জ্বালিয়ে দেখি কোথাও কোনো সমস্যা আছে কিনা। না, কোনো ঝামেলা নেই। কিন্তু আসছে না কেন? আমরা আবারও অজু করে শুরু করি। না, আসে না তো। প্রায় 1.5 ঘন্টা পরে তারা এলেন, বেশ ভারী কণ্ঠে সালাম দিয়ে চুপ করে রইলেন। আমরা তো বুঝে গেছি যে আজ তারা গরম এবং চুপ। হুট করে সেই কবিরাজ মামা বলে উঠলেন, কি সিনেমা দেখতে গিয়েছিলেন নাকি? এত দেরি কেন? এই কথা শেষ হতে না হতেই ঘরের ভেতরে মনে হলো যেন প্রলয় ঘটে গেছে। চেয়ার ভাঙার শব্দ, আছড়ে পাছড়ে সব যেন ধ্বংস করে দেবে। আমাদের খাট এক সাইডে তুলে ফেলেছে, আর শুনলাম ওমা ওমা বলে চিৎকার করছে। বুঝতে বাকি রইল না যে কবিরাজ মামাকে পেটানো হচ্ছে। আমার আম্মু তো তাদের কাছে মাফ চাচ্ছে। মা, ওনাকে ছেড়ে দেন, মাফ করে দেন। নানুরা জবাবে তখন বলেন, কত বড় বেয়াদব, আমাদের বলে সিনেমা দেখতে গেছি। আমরা কি আপনাদের মতো মানব জাতি নাকি? সালাত আদায় করে না, অপরিষ্কার থাকে, আমাদের ইবাদতের সময় বিরক্ত করে। এই বলে চলে গেল। কিছুক্ষণ অপেক্ষা করে বাতি জ্বালিয়ে দেখি, হ্যাঁ, মামাকে প্রায় আধমরা করে রেখে গেছে। সেদিনের মতো আসন আর হলো না। সেহরি করে শুয়ে পড়ি সবাই। পরের দিন আবার আসন বসানো হলো। ঘটনা 3, তাহমিনা নানু যেহেতু সখী ছিলেন, আমরা হুটহাট এক একটা বায়না ধরতাম। একবার আমিও আমার যমজ বোন আবদার ধরলাম নানুদের দেখব। তারা বলল আগামীকাল। পরদিন আমরা খুব এক্সাইটেড, খুব আশা নিয়ে বসে আছি। গোলাপ ফুল, কলা, অন্য ফল নিয়ে বসলাম। সেদিন এসে বলল, আমরা উড়ে আসি, আর আমাদের শরীরে কাপড় থাকে না, পাতলা একটা আবরণ থাকে, আর আমাদের দেখলে ভয়ও পেতে পারেন। আমি এবং আমার বোন তো ছাড়ব না। তারা বলল, ঠিক আছে, ওপরের দিকে তাকান। আমাদের আঙুলের আলো দেখাচ্ছি। ওপরের দিকে তাকিয়ে দেখি জোনাকি পোকার মতো, তবে বড় বড় খণ্ড আলো দেখা যাচ্ছে। পরে বললাম, আপনাদের সাথে হ্যান্ডশেক করব, ছুঁয়ে দেখব। নানুরা বলল, খাটের ওপরে উঠে দাঁড়ান। দাঁড়ালাম, হাত ধরলাম। লম্বা লম্বা আঙুল, কি যে শক্ত, মনে হচ্ছিল কাঠের। বলল, আমাদের শরীরে হাত দিন, সামনে হাত বাড়ান। বাড়ালাম হাত, মনে হচ্ছিল কোনো কাঠের ওপরে সমান জায়গায় হাত বোলাচ্ছি। পিঠ না পেট বুঝতে পারলাম না। সখীদের জন্য গোলাপ ফুল দিলাম, নিয়ে চলে গেল। 2 ডজন কলা খেতে দিলাম। হাঁসের মতো গপ গপ করে সেই কলা 1 মিনিটেই শেষ। বলে রাখি, কলা ও সাদা মিষ্টি তাদের প্রিয় খাবার ছিল। আমাদের গাছের আমও তারা খেয়েছে। আমাদের গাছের কদবেল খেতে দিয়েছিলাম। ওনারা বললেন, নানু, এই ফল শক্ত, এই ফল খেলে আমাদের ঝামেলা হয়ে যাবে, আর জিনেরা যদি এইখানে কোনো ঝামেলায় পড়ে তাহলে আপনারা আর পৃথিবীতে থাকতে পারবেন না। তাদের আমরা চিঠিও লিখতাম, তারা সেগুলো নেয়ার আগেই বলে দিতেন কি কি লেখা আছে। তবুও তারা নিতেন সেই চিঠি। ঘটনা 4, কয়েক বছর পর 2003 সালের কথা সম্ভবত। ওনারা এসে বলল, আমাদের বাদশাহ
আপনাদের বাড়িতে আসতে চাচ্ছে। তারা আপনাদের বাড়িটি খুবই পছন্দ করেছে এবং আপনাদেরকেও। শুনে আমরা তো মহা খুশি। তো বাদশাকে আপ্যায়ন করব কিভাবে? ওনারা বলে দিলেন, দাগহীন সাগর কলা, সাদা মিষ্টি বাসি হওয়া যাবে না। যে চেয়ারে বসাবেন সেটা লাল কাপড় দিয়ে মুড়িয়ে দিতে হবে এবং সেটা একদমই কেনা হতে হবে। তাই করা হলো। পরের দিন বাদশাহ এলেন। তিনি আরো ভারী গলায় ফ্যাঁস ফ্যাঁস করে কথা বলেন। বাদশার সাথে সেদিন নানুরা সবাই এলেন। বাদশাহ এসে আমার আব্বু আম্মুর খুব প্রশংসা করলেন, আমাদের খুব কথা শোনেন, আমাদের বাসাটা তাদের খুব পছন্দ, নানুদের কাছে আমাদের খুব প্রশংসাও শুনেছেন। এই সমস্ত কথা। আমাদের বাসায় নাকি একজন হুজুর জিন আছে এবং একটা খারাপ জিন ছিল, কিন্তু সেটা আর আসবে না। আর আমরা বাড়ি বন্ধ করলে তারা আসতে পারবে না। তাই ওই দুষ্টু জিনকে তাড়িয়ে দিয়েছে, কারণ তারা আমাদের বিপদ চায় না। তো সেই বাদশাহ আমার আব্বুকে রূপার একটা আংটি উপহার দেন, যা ছিল কায়কোবাদ পাথরের, যা থেকে রেডিয়ামের মতো আলো জ্বলত। তাদের যে মিষ্টি ও কড়া দেওয়া হলো সেগুলো ঠিক মতো তারা শব্দ করে খেয়ে ফেলল। তো এক পর্যায়ে আব্বু বাদশাকে বললেন হ্যান্ডশেক করার কথা। উত্তরে বাদশাহ বললেন, আপনারা মানব জাতি, আপনাদের সাথে যদি আমি হ্যান্ডশেক করি তবে আমার মাথার যে তাজ তার ক্ষমতা নষ্ট হবে। তাই আমাকে ক্ষমা করবেন, আমি হাত মেলাতে পারছি না। তবে আপনাকে আমার খুবই পছন্দ হয়েছে, তাই আমার পক্ষ থেকে এই আংটিটি উপহার। এমন নানা ধরনের কথা বলে চলে যাওয়ার অনুমতি চাইলেন তিনি। সালাম দিয়ে সেদিন চলে গেলেন। ঘটনা 5। আমার একজনই ভাই, ও রোজার মধ্যে এতেকাফে বসলো। আমরা জানি যে এতেকাফ সেই 10 দিন চলাকালীন সময়ে কেউ কথা বলে না, শুধু কোরআন পড়ে, খাওয়া, ঘুম এই সমস্ত করে কাটাতে হয়, কিছুটা ধ্যানের মতো। তো ভাইয়া তার মধ্যে একদিন কোরআন পড়ার বিরতি নিয়ে ঘাড় ব্যথার কারণে শুয়ে ঘুমিয়ে যায়। তো ভাইয়া ঘুমের ভেতর টের পায় যে ও উপরে উঠে যাচ্ছে। ভয়ে জড়সড় হয়ে ভাইয়া চোখ বন্ধই রাখে, ওভাবেই আবার ঘুমিয়ে যায়। আর সকালে উঠে দেখে ভাইয়া যেখানে শুয়েছিল সেখান থেকে খানিকটা দূরে আছে। তো ঈদের পরে ভাইয়া আসনে বসে নানুদের জিজ্ঞেস করে। তারা উত্তর দেয় যে ভাইয়া ইমামের জায়গায় ঘুমিয়ে পড়েছিল, আর তখন তাদেরই চেনা কেউ একজন ওখানে যায়। ভাইয়াকে শুয়ে থাকতে দেখে তারা সরিয়ে দেয় নামাজ পড়ার জন্য। ঘটনা 6। একদিন আসন বসানোর আগে আমার মেজ বোন ও ভাইয়া দুষ্টুমি করে তাদের কণ্ঠ নকল করে নিজেদের মধ্যে কথা বলছিল। আমার ঘরের বাইরে গিয়ে তাদের উদ্দেশ্যে দুষ্টুমির ছলে কিছু কথাও ছুটে দিয়েছিল। তো যথাক্রমে সেদিন আসন বসানো হলো, কিন্তু অনেক সময় পার হয়ে যাওয়ার পরেও তারা আসে না। খুব দূর থেকে আভাস এলেও ঘরে আসে না। অনেক সময় চেষ্টা করে তারা এলো, তবে সেদিন কিছুই টের পেলাম না। বাঁশি বা বাতাসের শব্দ এবং তারা দরজায় ঢুকলে এক ধরনের শব্দ হতো, সালাম আসতো, কিছুই শুনতে পেলাম না। আমার আম্মু ও আমরা জিজ্ঞেস করলাম, কেউ কি এসছেন? প্রশ্ন করার সাথে সাথেই চেয়ার টানার শব্দ, কিন্তু কথা নেই। কেমন টুকটাক শব্দ, গম্ভীর ও রাগের সংকেত বুঝতে পারছিলাম। কিছুক্ষণ পরে আম্মুকে উদ্দেশ্য করে নানু বলে উঠল, মা, আপনার সামনের চেয়ারের উপরে হাত দিন তো, দেখুন তো কিছু বুঝতে পারেন কিনা। আমার মা অন্ধকারে হাতিয়ে হাতিয়ে খাটের সামনে রাখা চেয়ারে হাত দিয়ে বলে উঠল, ওমা, এটা কোত্থেকে এলো মা? আমি তো আসনে বসার আগে সব সরিয়ে রেখেছিলাম। নানুটা উত্তর দিল, আমরা এনেছি। সেটা ছিল দরজার ডাসা। ডাসা হলো কিছুটা দরজার খিলের মতো, তবে সেগুলো বড় ভারী আর পুরনো কাঠের তৈরি। তো আম্মু জানতে চাইল কেন? উত্তরে বলল, এখানে মানুষরূপী 2টা শয়তান আছে, তাদেরকে শায়েস্তা করার জন্য নিয়ে এসেছি। ওদের কত বড় সাহস আমাদের নকল করে, আমাদের উপহাস করে। আজ ওদের মেরে বদমাইশি তাড়াবো। আম্মু আবার মাফ চাওয়ার পরে তারা ঠান্ডা হয়। আমার আরো কিছু লেখার ছিল, যা আমি পার্ট পার্ট করে নাম্বার দিয়ে লিখেছিলাম। জানি না কেন মূল ঘটনাটি নোট থেকে ভ্যানিশ হয়ে যায়। বিশ্বাস করছেন কিনা জানি না, এই পার্ট 2 আমি এখন আবার লিখছি। যেখানে আরো আগেই আপনাকে ইমেল করার কথা, সেখানে ইমেল করতে গিয়ে দেখি পার্ট 2 আছে, কিন্তু যা লেখার ছিল তার একটি অক্ষরও নেই। তা 3 সেকেন্ডের ভেতরে ভ্যানিশ হলো কিভাবে আমার মাথায় আসে না। আবারও সব মনে করে করে লিখতে কতক্ষণ লাগে কে জানে। সংক্ষিপ্ত করেই লেখার চেষ্টা করছি।
পার্ট 2। যাই হোক, বলছি 2000 সালের কথা। আমি, আমার যমজ বোন, বড় বোন আর আমি ছোট 15 মিনিটের। আমরা ক্লাস 5-এ পড়তাম। আমি ছিলাম ভীষণ চঞ্চল, দুষ্টু এবং কিছুটা স্বার্থপর। আমার যমজ বোন ছিল ঠিক বিপরীত, চুপচাপ, ঘরোয়া, বাধ্য সন্তান আর লেখাপড়ায় খুব মনোযোগী। আমার কারণে বেচারি আমার বোন মার খেয়েছে অনেক, কিন্তু মুখ ফুটে কখনোই কিচ্ছু বলতো না। তবে আমরা ছিলাম একজন আরেকজনের প্রাণ। আমাদের ক্লাস টাইম ছিল সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত। নিয়ম করে আমার আম্মু প্রতিদিন আমাদেরকে স্কুলে নিয়ে যেতেন এবং নিয়ে আসতেন। স্কুল থেকে মাঝে মাঝে আমরা একাই ফিরতাম, কারণ দুপুরের সময় আম্মুর রান্না থাকে, তাই অনেক সময় আম্মু নিতে যেতেন না। আর প্রাইমারি স্কুলে একটা বর্ণনা দিই। 3 তলা ভবনের ভেতর 8টি ক্লাসরুম ছিল, বিশাল বিশাল। এক এক ক্লাসে 130 জন স্টুডেন্ট বসানো হতো। স্কুলটির পেছনে ছিল একটা বিশাল তেঁতুল গাছ। গাছটি এত উঁচু এবং মোটা ছিল যে আমরা ওটাকে কড়ই গাছ ভাবতাম। স্কুলে পড়াকালীন সময়ে ওই বছরেরই কথা, আমি দুষ্টু ছিলাম, কিন্তু তা স্বাভাবিকভাবে বেড়ে যায়। আরেকটা ব্যাপার হলো, খুব মাথা ব্যথা থাকতো আমার। আমি দিন দিন আরবি পড়ায় অমনোযোগী হয়ে উঠি, আর আরবি পড়তেও আমি একদমই চাইতাম না। অবাধ্য হয়ে যাচ্ছিলাম দিন দিন। আগেই বলেছি, আমাদের বাসায় কুট্টি মামা আর হজরত মামা প্রায় আসতেন হুটহাট করে। যেহেতু সেই পরিবাণু খালা ছিল আমাদের বাসায়, তাই কুট্টি মামা প্রায় বোনকে দেখতে আসতেন। একদিন হজরত মামা আসন বসালে আম্মু নানুদের বলেন, দেখেন তো মা, আপনার এই নাতি কেন এত পরিমাণ অবাধ্য আর অসুস্থ হয়ে যাচ্ছে। উত্তরে নানুরা জানান যে আমার সাথে একটা খারাপ পিশাচ আছে, তার প্রভাবেই আমি এমন হয়ে উঠছি। আম্মু তো ভীষণ ভয় পেয়ে যায়, কিন্তু তারা আম্মুকে আশ্বস্ত করে বলেন, চিন্তার কারণ নেই, আমরা দেখছি ব্যাপারটা। সেদিন বা পরের দিন আসনে নানুরা এলেন আর দুম করে চলেও গেলেন। তবে আমরা আসন চালাতে থাকি। এর ভেতর আব্দুল আজিজ নানু হাঁপাতে হাঁপাতে এসে বলেন, আরে বাবা, কি দুষ্টু পিশাচ এটা! যেমনি শয়তান তেমনি শক্তিশালী, তবে বাচ্চা পিশাচ। আমরা জানতে চাই যে তার হাঁপানোর কারণ কি। উত্তরে তিনি বলেন, ওই যে বললাম, শক্তিশালী আর দুষ্টু পিশাচ। আমরা ওকে ধরতে গেলে ও মসজিদে গিয়ে লুকিয়ে পড়ে। ওখানে সবাই মিলে ঢুকলে কারো ক্ষতি হতে পারে, তাই আমি চলে এসেছি। আব্দুর রহমান সেখানে আছে, পাকড়াও করে আনবে। কথা শেষ না হতেই আবার চলে গেলেন তিনি। আমরা বুঝলাম তিনি ফিরে আসবেন। এবার ঘরের ভেতর যেন প্রচন্ড ঝড় বয়ে যাচ্ছিল। এরকম মনে হচ্ছিল প্রকাণ্ড বেগে কিছু ছোটাছুটি করছে ঘরের ভেতরে। অনেকগুলো ইঁদুর একত্র হলে যেমন শব্দ হয় ক্যাঁচ ক্যাঁচ, সেরকম শব্দ হচ্ছিল, আর ধুমধাম মারের শব্দ। ঘরের ভেতর থাকা আমরা সবাই বুঝতে পারছিলাম না কি হচ্ছে। তবে প্রথমে ভাবলাম হয়তো মামাকে মারছে, কিন্তু তখনও যেহেতু থালা বাজিয়ে যাচ্ছি আমরা, তাই শিওর হলাম সেটা অন্য কিছু। কিছুক্ষণ পর ঘর একদম ঠান্ডা। কয়েক মিনিট পরে নানুরা সবাই একত্রে ঘরে আসলেন। আমরা বুঝতে পারলাম তাদের উপস্থিতি। তারা এবার বলতে থাকলেন যে এটা একটা দুষ্ট হিন্দু পিশাচ, তবে এটা বাচ্চা, কিন্তু খুব শক্তিশালী হওয়ার কারণে সে অনেকবার ছুটে চলে গিয়েছিল, কিন্তু এবার আমরা তাকে আশুলিয়ার বটগাছের সাথে বেঁধে এসেছি, আর কোনো সমস্যা হবে না। তারা আমাকে কালো কয়তনের বেনুনির মতো ছোট ছোট করে মালা বানিয়ে দিল, যেটা আমাকে সব সময় পরে থাকতে বলেছিল, আর দিয়েছিল ছোট বোতলে সরিষার তেল। আমরা জানতে চাইলাম কোথা থেকে এলো এই পিশাচ। উত্তরে নানুরা বলেন যে আমাদের স্কুলের পেছনে তেঁতুল গাছে এই পিশাচের বসবাস। সেদিনের মতো আসন শেষ হলো। যথারীতি আমি কয়তনের মালা ও সরিষার তেল ব্যবহার করতে থাকলাম। মাস দুয়েক যাওয়ার পরে আমি কি বুঝে যেন সেই কয়তান খুলে রাখি। যতদূর মনে পড়ে, ওটা গায়ে থাকতে থাকতে কালো রং চলে গিয়েছিল, একটা ধূসর রঙে পরিণত হয়েছিল। ছিঁড়ে যায় যায় অবস্থা, তাই হয়তো খুলে রেখেছিলাম। সুস্থতা ফিরে এলে যা হয় আর কি, মেডিসিন সবার আগে বন্ধ করে দেয়া হয়। আমার ক্ষেত্রেও এটাই হয়েছিল, আর যেহেতু আমি ছোট ছিলাম বুঝতে পারিনি। তো পরের দিন স্কুলে গেলাম, 2-1 দিন কোনো সমস্যা হয়নি। তো এভাবে একদিন আমিও আমার যমজ বোন স্কুল থেকে ফিরে টিউবওয়েলের ঠান্ডা পানি দিয়ে হাত মুখ ধুয়ে আম্মুর কাছে খাবার খেতে চাই। আম্মু বলে,
তোমরা বিস্কুট মুড়ি খাও, গোসল করে এসো, ততক্ষণে ভাত হয়ে যাবে, তারপর খেয়ে ঘুমিয়ে যেও। যেহেতু দুপুরবেলা হুজুর আন্টির কাছে আরবি পড়তে যেতাম, তাই খাওয়াটা একটু আগেই শেষ করে রেস্ট করতাম। আমি আমার বোন আম্মুর কথা শুনে বিস্কুট খেয়ে উঠোনে খেলতে থাকি, কিন্তু জানি না কেন আমার প্রচন্ড ক্ষুধা পায়। আমি আম্মুর কাছে যাই, জানতে চাইলাম রান্না শেষ হয়েছে কিনা। আম্মু বলল, মাত্রই তো বললাম কিছু খাও, রান্না শেষ হতে আর একটু সময় বাকি। আমার প্রচন্ড রাগ হলো। আমি কান্না করতে করতে উঠোনের দিকে চলে গেলাম। আমাদের রান্নাঘর ছিল বাসার পেছনের দিকে, বাসার সামনে উঠোন। আম্মু আমাকে কান্না করতে দেখে পেছন পেছন সম্ভবত বিস্কিট নিয়ে এসেছিল। উঠোনে গিয়ে দেখি পরিবানু খালা এক গাদা বা এক ছড়া কলা নিয়ে এসেছে তার গ্রামের বাড়ি থেকে, সাথে খইও নিয়ে এসেছে। পরিখালা আমাকে কাঁদতে দেখে জিজ্ঞেস করলো, কি গো মায়া, কান্দো কি তার লাইগা? পরিবানু খালা খুব মায়াবতী ও স্নেহময়ী ছিলেন। আম্মু তাকে উত্তর দেয়, আপনার মাইয়া ভাত খাওয়ার জন্য কান্দে, এমনিতেও অন্যদিন চিৎকার করা লাগে, আজকে খাওয়ার জন্য কাঁদতেছে। পরিখালা আমাকে কলার কাঁদিয়ে গিয়ে দিয়ে বলল, লও মা, কলা আর খই খাও। আমি কোনো ধরনের ভনিতা না করে খাওয়া শুরু করলাম। খই খেয়েছিলাম কিনা ঠিক মনে পড়ছে না, কিন্তু এক বসায় আমি 6-7টা কলা খাই। আম্মু একটু দূরে ঘুরে এসে দেখে আমি কলাই খাচ্ছি। আম্মু বলে, আর কত কলা খাবা, এবার যাও গোসল করে আসো, ভাত হয়ে গেছে, তোমাদের ভাত দিয়ে আমি গোসল করব, নামাজ পড়ব। বলে রাখি, সব সময় আমি 6-7টা বালতিতে পানি ভরে ঘন্টা ধরে গোসল করতাম, কিন্তু সেদিন জলদি আমার গোসল হয়ে গেল। আমাকে দেখে আম্মু জিজ্ঞেস করলো, ও বাবা, আজ এত জলদি গোসল করে আসলে, ক্ষুধা বেশি লেগেছে নাকি? আমার মেজাজটা বিগড়ে যায়। জোরে জোরে চেঁচিয়ে বলি, ভাত কি দিবা? আম্মু বলল, ওই তো টেবিলে সব রাখা আছে, খেয়ে নাও। আমি আমার বোন একসাথে খেতে বসি। কিছুক্ষণ পর বোনের খাওয়া হয়ে গেলে ও অন্য রুমে চলে যায়। আম্মু গোসল সেরে নামাজ পড়ে এসে দেখে আমি খাচ্ছি। আম্মু হয়তো বা একটু অবাক হয়েছে, জিজ্ঞেস করলো, ঘুমোতে ঘুমোতে খাচ্ছি কিনা, এত দেরি হচ্ছে কেন? আমি আম্মুর কথায় উত্তর দেইনি, নিজের মতো খেতে লাগলাম। আম্মু কেন যেন খেতে বসেনি তখন। আমি খেতে খেতে ভাত শেষ হয়ে যায়। আম্মু ভাতটা নিয়ে যাবে দেখে পাতিলে অল্প কিছু ভাত আছে। ঠিক ওই মুহূর্তে আমি আরো ভাত চেয়ে বসি। আম্মু পাতিলটা মুছে আমাকে পুরো ভাত দিয়ে দেয়। আমি ওইটুকু ভাত খেয়ে বলি, আমি আরো খাবো। আম্মু একটু অবাক হয়েছিল। আমার যমজ বোনকে ডেকে পরিবানু খালার ঘর থেকে 1 প্লেট ভাত নিয়ে আসতে বলে। আম্মুর সাথে সাথে লক্ষ্য করে আমার চোখ থেকে পানি পড়ছে অনবরত, আর আমি হয়তো একটু ঝিমিয়ে যাচ্ছিলাম। আম্মু আমাকে ভাত দেওয়ার জন্য আমার কাছে এগিয়ে আসে আর জিজ্ঞেস করে, মা, তুমি কি আরো ভাত খাবে? আমি মাথা নেড়ে হ্যাঁ বলি, কিন্তু আম্মু আমাকে বলে, তোমার তো খেতে কষ্ট হচ্ছে মনে হয়, এখন না, পরে খেও, ভাত দাও, ভাত শেষ, রান্না করো, করব, তুমি যে শুয়ে পড়ো, আমার তো ক্ষুধা লেগেছে, আমি ভাত খাবো। আম্মু হয়তোবা একটা কিছু আঁচ করতে পারে, একটু ধমকের সুরেই বলে, 2 ঘন্টার ভেতরে কলা খই খেলে, সবার ভাত একাই খেলে, তাও পেট ভরে নাই? আমি এবার কেঁদে দিয়ে বলি, আমি তো খেতেই চাই না, হাত উঠে যাচ্ছে। আম্মু আমার কান্না দেখে কেঁদে দেয়। আম্মু বোনকে বলে, পরিখালাকে ডেকে নিয়ে আসো তো, আর আমাকে বেডরুমে নিয়ে শুইয়ে দেন তিনি। তখন থেকে আমার কাছে মনে হচ্ছিল কোনো একটা কিছু আমার সামনে আনাগোনা করছে, ছায়ার মতো। আমি বেশ ভয় পাই, সেটা দ্রুত গতিতে যাচ্ছে আসছে, ঠিক মনে করতে পারবো না সেই ছায়ার আনাগোনা কতক্ষণ ছিল। একটা সময় উপলব্ধি করলাম আমি কথা বলতে পারছি না, মুখ থেকে আওয়াজই বের হচ্ছে না, কিন্তু আমি কোনো ভয়ঙ্কর অবয়ব চোখের সামনে দেখতে পাচ্ছি। বাড়ি ভর্তি লোকজন হয়ে গেল, কে কি করবে বুঝতে পারছে না। মসজিদে হুজুর ডাকা হলো, হুজুর ছেড়ে দিয়ে যান আসরের নামাজের পর। সেদিন পুরো ক্লান্ত হয়ে যায় আমি। সেই রাতটা ভালোই গেল, কিন্তু পরদিন সকাল থেকে আমি সেন্সলেস হয়ে যাচ্ছিলাম বারবার। কোথাও ছুটে যেতে চাচ্ছিলাম, কেউ ধরেই রাখতে পারছিল না। যে বা যারা আমাকে আটকাতে চাইতো আমি তাদের অকথ্য ভাষায় গালাগাল করতাম। এমনও হলো যে আমাকে আলমারির ভেতরে বা ওয়ার্ড্রোবের ভেতরে লকড অবস্থায় পাওয়া যায়।
হুজুর সকালে তাবিজ দিলে দুপুরে তা শরীর থেকে হারিয়ে যেত। সেই সময় একদিন ভাইয়া চালের ওপর উঠে লিচু গাছের ডাল ধরে লিচু পাড়ছিল। তখন বিকেলবেলা ওই সময় আমি ছুটে দৌড় দেই। আমার পেছন পেছন আমার বোনও ছুট দেয় আমাকে ধরার জন্য। ওপর থেকে ভাইয়া দেখে ও সেখান থেকে লাফ দেয়, কিন্তু দুর্ভাগ্যবশত বোনের ঘাড়ের ওপর গিয়ে পড়ে। বোনের ওপর পড়ার কারণে ভাইয়া ব্যথা না পেলেও বোন পিঠে প্রচন্ড ব্যথা পায়। এমন হয় যে ও আর উঠে দাঁড়াতেও পারে না। আমার ভাইয়া ভেবেই পায় না ও কাকে ধরবে, কিন্তু যেহেতু আমি চলে যাচ্ছিলাম তাই আমার পেছনেই যায়। পরবর্তীতে বোন আমার অনেকদিন অসুস্থ থাকে। এই ঘটনা আমি পরিবারের অন্যদের কাছ থেকে পরে শুনি। আমার ভাবতেই খুব খারাপ লাগে আমার জন্য পুরো পরিবারের কি ভোগান্তিটাই না হলো। একটা পরিবারে একজন অসুস্থ মানুষ থাকলেও পুরো পরিবার সাফার করে। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। আব্বু আমাকে ঝেড়ে দিত। সবসময় তার হুজুর পাওয়া যেত না ঝাড়ফুঁক করার জন্য। একদিন সকালে উঠে দেখি আমি হাঁটতে পারছি না। এমন নয় যে পায়ে ব্যথা বা অনুভূতি নেই, কিছুই না, ব্যাস পায়ে ব্যালেন্স পাচ্ছি না। তাহলে দাঁড়াবো কিভাবে আমি সেটাও জানি না। আমি প্রচুর ভয় পেলাম। খাটের ওপরে শুয়ে বসে দিন কাটাই, হামাগুড়ি দিয়ে এই রুম থেকে ওই রুমে যাই। ওই বয়সে হাঁটতে না পারার যে কি মানসিক যন্ত্রণা তা বোঝানো সম্ভব না। এরকম করে কয়েকদিন কাটার পরে হযরত মামা আসেন। আসন বসালে নানুরা বলেন সেই দুষ্ট বাঁধন ছেড়ে পালিয়ে যেতে সক্ষম হয়েছে, তাই আমার এই হাল। আর অনেকদিন পর ছাড়া পাওয়ার কারণে ক্ষুধার্ত ছিল, সে কারণেই আমার উপরে আসর করেছে এবং অনেক কিছু খেয়েছে। নানুরা বলেন ওই পিশাচকে এবার মেরে ফেলতে হবে, নইলে সে আরো যন্ত্রণা করবে। কিন্তু আপাতত আমার হাঁটতে না পারার ব্যাপারটা তারা দেখবেন। তারা বলেন 11টি বাড়ির কুয়া বা টিউবওয়েলের পানি, 11টি পুকুরের পানি, 11টি স্থানের মাটি ও 3 প্রকার ঘাস ও ধুতরা ফুল জোগাড় করতে হবে। পানি, মাটি, ঘাস জোগাড় করা তো সম্ভব ছিল, কিন্তু পুকুর পাবো কোথায় আর ধুতরা ফুলি বা পাবো কোথায়? এই কাজের জন্য কবিরাজ মামা একজনকে এক এক কাজে লাগিয়ে দেন। ভাইয়া পুকুরের পানি আনে, আমার যমজ বোন ও তার এক ফ্রেন্ড মিলে যায় মাটি, টিউবওয়েলের পানি ও ঘাস জোগাড় করতে। কিন্তু মুশকিল হলো ধুতরা ফুল নিয়ে। আশেপাশে কোথাও নার্সারিতে ধুতরা গাছ বা ফুল পাওয়া দুষ্কর হয়ে গেল। নানুরা হযরত মামাকে জানান যে মিরপুরে কোনো এক নার্সারিতে গেলে হয়তো ধুতরা ফুল পাওয়া যেতে পারে। তাই আমার মেজ বোনকে খবর দিয়ে এনে হযরত মামা মেজ আপু গেল ফুল জোগাড় করতে। এরপরে তারা হরিণের চামড়া, কস্তুরী কর্পূর, আতর যা লাগে সব নিয়ে এলো আর আমাকে বলল রাতে এসে ঝেড়ে দেবে। সেই তেল 3 দিন পরে তৈরি করে আমার পায়ে মালিশ করতে বলে তারা। আর তারা পরপর 3 দিন নাকি ঘুমের মাঝেই আমাকে ঝেড়ে দিতেন। আমি প্রথম দিন তেল মেখে ঘুমালাম, পরের দিন ঠিকঠাক হাঁটা শুরু করি। কয়েকদিন না হাঁটার কারণে মনে হচ্ছিল আমি যেন প্রথমবার হাঁটা শিখছি। আম্মু বা বোনকে ধরে ধরে হাঁটি, কিছুক্ষণ পরে নিজেই হাঁটতে পারি। আমি সেদিন উঠোনে এমন দৌড় দেই যেন কত বছর পর আমি প্রাণ ফিরে পেয়েছি। নানুরা আমাকে তাদের হাতে গড়া মাদুলিতে তাবিজ বানিয়ে দেয় আর আমাকে রূপার চেন দিয়ে সেটা পড়তে বলে। তারা আমাকে মাংস খেতে নিষেধ করে, বিশেষ করে গরুর মাংস, মরা বাড়িতে যেতে নিষেধ করে, আতুর ঘরেও যেতে মানা করে। তাদের কথা মতোই আমি সবকিছু করি। কিন্তু ওই পিশাচের কি হয় তা নানুরা আমাদের জানান না, আমরাও জানতে চাই না। আর আমি সুস্থ হয়ে যাই। এরপর আমি প্রায় ভয় পেলেও ওইরকম বলার মতো কিছু ঘটেনি। সেগুলো টুকটাক রূপার পানি, সোনার পানি দিয়ে তাবিজ ধুয়ে নিলে ঠিক হয়ে যেত। কি ভাবছেন এখানে রক্ষকের ভক্ষক হওয়ার কি হলো? না, এখানে তারা রক্ষক হয়েছিলেন, যার কারণে আমি হয়তো তাদেরকে সৃষ্টিকর্তার জায়গায় দিয়ে ফেলেছিলাম। আল্লাহ মাফ করুন আমাকে। এতক্ষণ যে ঘটনাটি বললাম সেটা 2000 থেকে 2001 সালের ঘটনা। এখন বলি কয়েক বছর পরের ঘটনা। রক্ষক কিভাবে ভক্ষক হয়ে উঠল সেই বাজে অভিজ্ঞতার কথা। 2005 সাল, তখন আমিও আমার যমজ বোন ক্লাস 9-এ পড়ি। প্রকৃতির নিয়মেই আমরা কৈশোর থেকে তারুণ্যে পদার্পণ করেছি। শারীরিক এবং মানসিক পরিবর্তন এসেছে। ফ্রক স্কার্ট রেখে আমরা সে বছর সালোয়ার কামিজ পরা শুরু করি।
তো সেবার রোজার সময় হজরত মামা আসেন। এত ঘন ঘন তিনি আসতেন যে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে উঠেছিলেন। সেই সময় আমি এবং আমার বোন নতুন সালোয়ার কামিজ পরে আসি এবং আসনে বসি। আমরা সেবার দুজন দুরকম ড্রেস পরি। স্বভাবতই আমরা একই রঙের না হলেও একই ডিজাইনের ড্রেস পরতাম, কিন্তু সেদিন আলাদা রঙের পোশাকে থাকি। বোনের ড্রেসের রং ছিল সাদা গোলাপি আর আমার পুরোপুরি লাল। তো আসনে বসলাম, কিন্তু সেদিন হজরত মামা বললেন, আজ আমাকে বেঁধে রাখুন, তারা তবে চলতে চলতে আসবে, যেহেতু রোজার মাস তাই তারা আসতে আপত্তিও করতে পারে, আর অনেকদিন যাবৎ তারা আসেও না রাতে দেখা করতে, রেগে আছে। তাই আজ আমি থাল বাজাবো না, মানে ওই যে স্টিলের প্লেটে কয়েন দিয়ে টুং টুং একটা আওয়াজ করতাম। এই কথাটা মনে রাখবেন আপনারা, সেদিন হজরত মামা প্লেট বাজাতে চাননি। তো আমরা বেঁধে রাখলাম তাকে, মানে হজরত মামাকে। সে শুধু মন্ত্র পড়ে, নানুরা আসেন যথারীতি। প্রথমে আব্দুল আজিজ ও আব্দুর রহমান নানু এসে চলে যান কুশল বিনিময় করে, বলেন যে রমজানের রাত, ইবাদত আছে। এরপরে শামসুন্নাহার নানু ও তাহমিনা নানু আসেন। এসে তারা খুব ফুরফুরে মেজাজে কথা বলেন। আমাকে উদ্দেশ্য করে নাম ধরে বলেন, ফুল খাতুনকে তো আজ খুব অপূর্ব লাগছে। আব্দুর রহমান ভাইজান বলছিলেন। আমি শুনে খুব উচ্ছ্বসিত হয়ে বলি, হ্যাঁ, আপনাদের দেখানোর জন্যই তো এই ড্রেস পরেছি। আমি জানতাম না যে এই কথাটা বা এই লাল জামাটা আমার জীবনে কাল হয়ে দাঁড়াবে। যদি জানতাম আমি সেদিনের পরে আর আমাকে ফিরে পাবো না, আমার আমিকে আমি হারিয়ে ফেলবো, সেই দিনটা আমার জীবনে আমি আসতেই দিতাম না। কিন্তু নিয়তি, মানুষের নিয়ত যাই থাকুক না কেন, নিয়তি যদি সঙ্গ না দেয়, নিয়ত সেখানে অকেজো হয়ে যায়। কি সেই ঘটনা বলছি শুনুন। নানুদের প্রশংসা এই সেই কথার পরে নানুরা বেশ ঠাট্টা মশকরা করেন, সব ধরনের ভালো মন্দ জিজ্ঞেস করেন। নানুরা আমাকে একটা চিঠির জবাবে ঝাড়ফুঁক করতে চান। বলে রাখি, নানুদের কাছে চিঠির লেখাটা আমাদের এক ধরনের বিনোদনে পরিণত হয়ে গিয়েছিল। সেদিনও তাদের চিঠি দেই। সেই চিঠিতে একজনের কথা লেখা ছিল, আর সে আমার ধরা ছোঁয়ার বাইরে ছিল, তাই চিঠিতে লেখা ছিল তার কথা। তার সাথে আমার কোনোদিন কি দেখা হবে? সে কি আমাকে পছন্দ করে? ওই বয়সে যা হয় আর কি, নতুন নতুন ভালো লাগা। রং নম্বরে একটা ছেলের সাথে কথা হতো আমার। প্রশ্ন ছিল তাকে নিয়েই। যাই হোক, এরপর তাকে বোঝানো হয় যে তার ঝাড়ফুঁক করতে হবে, তার প্রতি যে খারাপ নজর আছে সেটা দূর করার জন্যই। কিছু অজুহাত উপস্থাপন করে সেদিন তার ঝাড়ফুঁক করা হয়। বলতে গেলে ঝাড়ফুঁক করতে, অর্থাৎ ঝাড়ফুঁক করানোতে বাধ্য করা হয়। এখানে তিনি একটি কথা মনে রাখতে বলেছিলেন, সেটা হচ্ছে সেই দিন কিন্তু প্লেট বাজানো হয়নি, অর্থাৎ যার প্লেট বাজানোর কথা ছিল তিনি প্লেট বাজাননি। এবং সেই ঝাড়ফুঁক করতে গিয়েই সেই কবিরাজ কিছু অপ্রীতিকর কাজ করে, এবং যার ফলশ্রুতিতে সেই যিনি আমাদের ঘটনাটি লিখছেন তিনি চলে যান এক অন্ধকার জগতে। মূলত এখানে বেশ কিছু উদ্দেশ্যের মধ্যে একটা উদ্দেশ্য হচ্ছে অর্থ উপার্জন। যাই হোক, এই সমস্ত অনেক কথা তিনি বলেছেন, সেই প্রসঙ্গে আমি যাচ্ছি না। এবং তারপরে একেবারে একটা অন্ধকার জগৎ থেকে তিনি যখন আবারও ফিরে আসেন, সেইখান থেকে আমরা শুরু করছি। এর মাঝখানে শুধুই প্রতারণা। এই যে কবিরাজ, যাকে তিনি বিশ্বাস করেছিলেন, যার উপরে আস্থা স্থাপন করেছিলেন, তারাই তার সাথে প্রতারণা করে এবং তাকে ভুল বুঝিয়ে এক অন্য পথে নিয়ে যায়, এবং তার জীবন সেজন্য চলে যায় এক অন্ধকার জগতের দিকে। অনেক পরে তার জীবনে একটা সময় আসে যখন তিনি আবারও সেই অন্ধকার জগৎ থেকে বেরিয়ে আসেন, ফিরে আসেন স্বাভাবিক জীবনে। তারপরে তিনি আবারও বলছেন, সব ভুলে থাকার চেষ্টা চালাতে থাকি আমি ওই বছরই। আমার বিয়ে হয় 2008 সালে। আমি 3 সন্তানের জননী, আলহামদুলিল্লাহ। আমার প্রথম ছেলে 2010 সালে ও মেয়ে 2012 সালে, এবং ছোট ছেলে 2021 সালে জন্ম নেয়। আমার মেয়ের যখন 2 বছর বয়স, তখন আম্মু কিভাবে যেন খবর পায় সেই শয়তান অসভ্য হযরত প্যারালাইজড হয়ে বিছানায় পড়ে অনেক বছর যাবৎ কষ্ট পাচ্ছে। আমি শুনে বলি, ভণ্ডদের বিচার আল্লাহ এই দুনিয়াতেই করেন। আপনাকে এই ঘটনা লেখার মাঝখানে খুব সাহস করে আমার আব্বুকে জিজ্ঞেস করেছিলাম, আব্বু, তাদের কোনো খবর জানো? আব্বু জানান যে আরো 2 বছর আগে কুট্টি কল দিয়েছিল হযরত নাকি মারা গেছে। আমি শুনে মনে মনে ইন্নালিল্লাহ পড়লেও
এই দোয়াও করি, আল্লাহ, আমার যদি কোনো সোয়াব তোমার তালিকায় থাকে, আমাকে তার বিনিময়ে ওই শয়তানের মুখোমুখি করিয়ে দিও। অর্থাৎ ঝাড়ফুঁকের কারণে সেদিন তার সাথে এক মর্মান্তিক ঘটনা ঘটে এবং এই ঘটনার শিক্ষায় তিনি সবাইকে গ্রহণ করতে বলেছেন যে কারো উপরে অন্ধবিশ্বাস করলে তার পরিণতি ভালো হয় না এবং তাকে এক অন্ধকার জগতে নিয়ে গিয়েছিলেন এই মানুষগুলোই যাদেরকে তিনি আপ্রাণ বিশ্বাস করতেন। তারপরে তিনি লিখছেন, এই লেখা আমি 3 রোজায় শুরু করেছিলাম, ভেবেছিলাম ঈদের আগেই লেখা পাঠাবো, কিন্তু পারিনি। শেষ করলাম 8/4/2025 তারিখে। কিন্তু যখনই আমি আপনাকে ইমেল করতে গেলাম, প্রথম পার্ট দেওয়ার পরেই দ্বিতীয় পার্ট আর পেলাম না। তাই আবার লিখে আজ 10/4/2025 তারিখে শেষ করলাম। আমি জানি লেখায় অনেক ভুল ত্রুটি ছিল, কথা এলোমেলো ছিল, অনেক কথা হয়তো আপনাদের কাছে ভালোও লাগেনি, মার্জনা করবেন। আমার জীবনের ভয়ানক সত্যি ঘটনা আজ পৃথিবীতে সবার সামনে শেয়ার করলাম, যা আজও আমার কাছের অনেকেই জানে না। জানি এটা ভয়ঙ্কর বা ভালো লাগার মতো কোনো ঘটনা ছিল না। আপনারা সন্তানদের খেয়াল রাখুন, কবিরাজ, জিন এরা ফেরেশতা নয়, তাদেরও লোভ লালসা আছে, তাদের থেকে বাঁচুন। অতিমাত্রায় কারো প্রতি অন্ধবিশ্বাস করবেন না। আমার সাথে আরো কিছু ঘটনা আছে, আমার যমজ বোনের সাথেও কিছু ঘটনা ঘটেছে, সেগুলোও একসময় জানাবো, এই বলে তিনি শেষ করেছেন। ধন্যবাদ আপনার ঘটনার জন্য। এবং আপনি শুরুতে যেমন আপনার জীবনের অভিজ্ঞতার কথা বলেছেন, শেষের দিকটা ছিল পুরোটাই সচেতনতামূলক। আপনি ভালো থাকবেন এবং আমরা আপনার মাধ্যমে যাদেরকে সচেতন করতে চাচ্ছেন তাদেরকে জানিয়ে দিলাম যে কারো প্রতি অন্ধবিশ্বাস করা ঠিক নয়, বিশেষ করে যারা এই সমস্ত ঝাড়ফুঁকের সাথে সম্পৃক্ত। তাদের সবাই যে ভালো হবেন এবং তাদের মধ্যে সবার যে লোভ লালসা থাকবে না, এমন কোনো কথা নেই। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। কেন কেন তুমি আসো? আমি শুধু তোমার সাথেই থাকতে চাই। কিভাবে সম্ভব? মৃতদের এই পৃথিবীতে থাকতে নেই। তুমি তুমি চলে যাও, চলে যাও, প্লিজ চলে যাও। সবটাই কি ইলুশনই, নাকি অন্য জগতের কেউ কখনো হাজির হয়ে যায় চোখের পলকে? Boot.com with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমরা একটা লম্বা ইমেল শুনলাম, এরপরে আমরা সরাসরি চলে যাব অডিও ক্লিপে। আশা করছি অডিও ক্লিপগুলো আপনারা এনজয় করবেন। যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি। একই সাথে আমাদের ফেসবুকের সাথেও সংযুক্ত থাকুন। আমাদের ফেসবুকের লিঙ্কটি হচ্ছে www.facebook.com/russell.স্বাধীন। চলুন আমরা চলে যাই আমাদের পরবর্তী ঘটনায়। হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় রাসেল ভাই ও দর্শক ও শ্রোতাবিন্দু, সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। রাসেল ভাই তো সবসময় ভালোর দলেই থাকেন। আমি বর্তমানে আছি মালয়েশিয়াতে। আমার নাম রকিবুল হাসান রাকিব, ডাকনাম রাকিব। আমার গ্রামের বাড়ি হলো জামালপুরের। কিছু কারণবশত নামটা উল্লেখ করতেছি না, পরবর্তীতে আমি জানিয়ে দিব। আজকে যে ঘটনাটা বলবো আপনাদের সামনে, মূলত এটা অনেক আগের ঘটনা, যুদ্ধেরও অনেক আগে। আমার যে নানা, তার বয়স বর্তমানে 100 বছর প্লাস। সঠিক বয়স জানা নেই, কেউ জানে না সঠিক বয়স, তারাও বলতে পারে না, আনুমানিক আর কি 100 বছরের উপরে, বর্তমানে 100 বছর প্লাস। তো আমার এই ঘটনাটা ঘটছে আপনার, আমার নানার যে বন্ধু তিনি ছিলেন কবিরাজ। আমরা তাকে বড় নানা করে বলতাম। আমরা অবশ্য বেশি দিন তারে পাই নাই, তার সাথে অত দেখা সাক্ষাৎ হইতো না, কিন্তু নানার বন্ধু ছিল। তার প্রায় মোটামুটি সব কাজে আমার নানা তার সাথে থাকতো, যাইতো আর কি, টুকটাক হেল্প করার জন্য। ঘটনাটা ঘটে
অনেক আগে, সম্ভবত তখন 1980 বা 82 ওই সময়কার ঘটনা। আমার বন্ধু শিক্ষিত ছিল না, অল্প বয়সে আপনার পরিবারের আগের যেমন দুর্ভিক্ষ ছিল, অত শাকসবজি ধান ফসল হইতো না, তাদের এলাকাটাও এমন পাহাড়ি এলাকা। যেমন ওইদিকে সার গ্যান্ডারি, তারপর আনারস, এগুলা আর কি, কলা, এগুলাই চাষ হইতো বেশিরভাগ। পাহাড়ি এলাকা, সেচ প্রকল্প তেমন ছিল না, কারেন্টও ছিল না, তাই তারা এগুলাই বেশি চাষ করত। ধানের আবাদটা ওইদিকে তেমন হইতো না। তো সবাই তখন তো কৃষির উপরে নির্ভরশীল ছিল। বর্তমানে এই যে গরু, ছাগল, হাঁস, মুরগি, এগুলাই তারা পালন করতো আর বিক্রি করতো। সো আমার ওই নানা, বড় নানা যিনি কবিরাজ, উনি ছোটবেলায় কিছুদিন মাদ্রাসায় লেখাপড়া করছে। তার যে হুজুর, ওইখান থেকেই তিনি মোটামুটি কবিরাজি, যেটা বলে কোরআন শরীফ, কবিরাজি, এগুলা তার হুজুরের কাছ থেকে শেখা। ওইখান থেকেই কিছু দূর পড়ালেখা করার পর হাফিজিতে ভর্তি হয়েছিল। ওই হাফিজি খানায় হাফিজ হওয়ার পর তিনি আর কি বের হয়ে পড়ছে, আর লেখাপড়া করেনি। তখন সংসারে হাল ধরতো আর পাশাপাশি টুকটাক কাজ করতো। আসলে আমি তেমন ভালো কোনো স্টোরি টেলার না, আর এছাড়াও আমি এর আগে কখনো কোনো ঘটনা কোনোখানে শেয়ারও করি নাই, তাই আমার কথার ভিতরে অনেক গ্যাপ বা ভুলভ্রান্তি হইতে পারে। তার জন্য সবার কাছে ক্ষমা প্রার্থনা করছি। যদি রাসেল ভাইয়ের কাছে আমার ভয়েস রেকর্ড ভালো লাগে, তাহলে আপনি এটা সিলেক্ট হয়, তাহলে আপনি চাইলে আপনি নিজের ভয়েস দিয়েও পুরাটা আপনি নিজের মতো করে বলতে পারেন। আর যদি ভালো লাগে ভয়েস, তাহলে আপনি অডিওটাই প্লে করতে পারেন। এটা সম্পূর্ণ আপনার উপর ছেড়ে দিলাম। আমি মালয়েশিয়াতে দীর্ঘ 7 বছর যাবত কাজ করতেছি, ভাবিতেছি অনেক ঘটনা শেয়ার করব, কিন্তু করা হয় না সময়ের কারণে। মাসের প্রতিদিনই কাজ করতে হয়, 30টা দিনই কাজ করি আমরা, সময় পাই না। তবে ঘটনা যেগুলা সব সময় তো শোনা হয় না, ইউটিউব থেকে যখন সময় পাই তখন ঘটনা শুনি। আর সময়, অবসর সময়গুলাতে যখন সময় পাই তখন কানে হেডফোন লাগাই ঘটনাগুলো শোনা হয়। যাই হোক, আমি আর বক্তব্য বেশি দীর্ঘ না করে ঘটনায় চলে যাই। আমি ঘটনাটা আমার নানার মতো করে বলতেছি আর কি, তার সাথে যেমন করে ঘটতেছে। আমার ওই বড় নানা, তিনি মারা গেছে, সবার জন্য দোয়া করবেন। অনেক আগেই মারা গেছে, আরো কমসে কম আমার বয়সী তো 28 চলতেছে। আমরা যখন ছোট ছিলাম, একদম ছোট, তখন মারা গেছে। ক্লাস 3, 4, 5-এ পড়ি, তখন মারা গেছে। কিন্তু ওই নানার ঘটনায় আমরা, আমার 3 বোন আর আমি একা, নানাদের বাড়িতে যখন যাইতাম তখন বিভিন্ন ধরনের কথা উঠলে, এই ভৌতিক কথাগুলা উঠতো, তখন নানারে বলতাম যে গল্প বলেন, গল্প বলেন। তখন নানা এইসব বিষয় নিয়ে আলাপ করতো, আর আমরা সবাই মিলে খুব মনোযোগ সহকারে শুনতাম তখন। সেই স্মৃতিগুলা ভোলার নয়। আর আমার যে নানা, তিনি এখন জীবিত আছে, তিনিও অসুস্থ, গত 3 দিন যাবৎ ময়মনসিংহ হসপিটালে ভর্তি অবস্থায় আছে। তার হার্টের সমস্যা, রিং পরানো হয়েছে। বর্তমানে বার্ধক্যজনিত কারণে তিনি চলাফেরাও করতে পারে না, তাকে ধরে ধরে সবকিছু করানো হয়। ইদানিং একটু কিছুটা বেশি হওয়ার কারণে তাকে 3 দিন যাবৎ হসপিটালে ভর্তি অবস্থায় রাখা আছে। সবাই দোয়া করবেন তার জন্য। যাই হোক, আমি ঘটনায় চলে যাই। ঘটনাটা হইতেছে আমাদের নানার বাড়ির এলাকাটা, আমি বলবো না, আমাদের জামালপুরেই একটা পাহাড়ি এলাকা। কারণ এই ঘটনাটা হয়তো ওইখানকার আমার নানা বাড়ির বেশিরভাগই জানে, আর আমার কারো কাছ থেকে অনুমতি নেওয়া হয় নাই, যার কারণে আমি শেয়ার করতে পারতেছি না। ছদ্মনাম দিয়ে বলি, এলাকার নাম বা নাই বললাম। হইতেছে যে একটা ফ্যামিলি খুবই হতদরিদ্র, তখনকার আমলেও অনেক হতদরিদ্র ফ্যামিলি। সেই ফ্যামিলিতে আপনার যে বড় ছেলে, সেই বড় ছেলে যখন নতুন বিয়ে করার পর তাদের যে ফ্যামিলি, আগে তো অনেকগুলা সন্তান থাকতো, এক বাড়িতে জায়গা হইতো না,
তার জন্য তারে বলে তুমি অন্য জায়গায় একটা বাড়ি করো। আর যেখানে তাদের বাড়ি ঘর ওইখানে জায়গাও কম, তার জন্য তাদের যে বাড়িটা মেন বাড়িটা ওইটা রাস্তার সাথে, কিন্তু তারে যে জায়গাটা দেয় একটু ভিতরে, ওইখান থেকে আরো 3-4 মিনিট লাগে ভিতর দিকে যাওয়া লাগে। ওদের বাড়ি বের হয়ে চিকন একটা রাস্তা চলে যায়, দুই ধারে ফসলের মাঠ, ওইখানে আর কারো বাড়ি ঘর নাই, তার বাড়িটাই প্রথম। সে জায়গাও মোটামুটি ওখানে অনেক বিশাল বড় জায়গা, বাড়ি করার জন্য উপযুক্ত। ওই হিসেব করে বললো না আমি ওইখানে যদি বাড়ি করি তাহলে ওই জায়গাটা তো আমার হয়ে গেল। ওই হিসেব করে সে ওইখানে একটা বাড়ি করে, আগেরকার বাড়ি যেমন মাটির ঘর, তারাও তেমন মাটির ঘর করে, আর উপরে উপরে দেয় বিভিন্ন যে খড় সন এগুলা দিয়ে মাটির ঘর তৈরি করে, রান্নাঘর থেকে শুরু করে সবকিছু মাটির ঘর। ওদিকে বেশিরভাগ মাটির ঘরই, কারো কারো টিন ছিল, কিন্তু বেশিরভাগই আগের সনের ঘর ছিল, এইসব দিয়ে আর কি বাড়ি ঘর করতো ওইদিকে। যাই হোক, বাড়ি করার প্রায় 1-1.5 বছর পার হয়ে যায়, তাদের কোনো সমস্যা হয় না। কিন্তু সমস্যাটা হয় যখন তার ওয়াইফের একটা কনসেপ্ট করে, মানে প্রেগনেন্ট হয় তখন থেকে আর কি মূলত শুরু। এমনিতেই একলা একটা বাড়ি, আশেপাশে কোনো মানুষজন নাই, আগে তো সবাই কুপি বাতি ইউজ করতো, ওই কুপি বাতি দিয়ে হারিকেন বা কুপি বাতি ওগুলাই তারা ইউজ করতো আর কি। সন্ধ্যাবেলায় যে মহিলাটা কোনো জায়গায় বের হতেও পারতো না, আর বাড়ির যে বাড়িওয়ালা সে তো সারাদিন কাজ কাম করতো, সন্ধ্যাবেলায় টুকটাক সবার সাথে আড্ডা টাড্ডা দিয়ে সন্ধ্যার পর বাড়িতে ফিরত, এইরকম অবস্থা। তারপরেও মোটামুটি ভালোই দিন যাইতেছিল। প্রেগনেন্ট হবার 3-4 মাস পর তার ওয়াইফ একদিন লক্ষ্য করে, তাদের বাথরুমটা তো আগে দূরে ছিল, তাদের যে বাড়ির এরিয়াটা শেষ প্রান্তে দিছে বাথরুম, আশেপাশে কয়েকটা বাঁশঝাড় ছিল, ওই বাঁশঝাড়ের নিচ দিয়ে যাইতে হয় তাদের বাথরুমে। তো সে সন্ধ্যাবেলা মূলত একা একা যায় না, তার যে হাজবেন্ড সে আসলে রাত্রেবেলা যদি সে থাকে তাহলে তার সাথে নিয়ে যায়, কিন্তু সেই দিন হয়তো তার হাজবেন্ডও আসতে দেরি করতেছিল, সম্ভবত 7টা-8টা বেজে গেছে, আসে নাই। তখনকার আমলে 7টা-8টায় তো অনেক, সন্ধ্যা লাগলেই তো চারদিকে সব অন্ধকার হয়ে যাইতো, কোথাও বের হইতে গেলে ভয় করতো। আমার এখন তো গ্রাম বাংলা অনেক উন্নত, কিন্তু আগে তো এরকম ছিল না। পরে সে ভয়ে ভয়ে একদিন বাথরুমে যাওয়ার পর সে যখন বাথরুম থেকে বের হবে তখনই দেখতেছে দরজাটা একটু খোলার পরে দেখতেছে একটা সাপ, সরি সাপ না, এটা হইতেছে ব্যাং। সরি, ব্যাং। আর ব্যাঙের মাথায় আগুনের মতো একটা জিনিস সে মুখের ভিতরে নিয়ে যাইতেছে ধীরে ধীরে, ব্যাং যেমন ফাল পায়রা যায় না, এটা সেইভাবে যাইতেছে না, সে যাইতেছে অনেকটা ধীরে সুস্থে, হেঁটে হেঁটে যেরকম যায় ব্যাং আর কি, আস্তে ধীরে ওইভাবে যাইতেছে, কিন্তু ব্যাংটা লাফায় যাইতেছে না। সে এটা দেখে ভয় পেয়ে গেছে, ভয় পায় আর বাথরুম থেকে বের হয় নাই। বের না হয়ে সে বাথরুমে, আগের তো বাথরুমও ছিল আপনার কতটা, এখন যেমন সবাই যতটা প্রাইভেসি মেনটেন করে বাথরুম তো ওইগুলা তৈরি করে, আগে তো ওইরকম ছিল না। যারা সচ্ছল ছিল তারা হোক মাটি দিয়ে হোক বা বিভিন্ন টিন দিয়ে হোক ওইভাবে স্ল্যাব বসিয়ে করতো, কিন্তু তাদের তো ওইরকম তেমন সামর্থ্য ছিল না। কেবলই পৃথক হয়েছে, তাদের আরো ভাই বোন আছে, তাদেরকেও তার ফ্যামিলি দেখাতে হয়, আর তাকে আলাদা করে দিচ্ছে আর কি। তো তাদের বাথরুমটা ছিল এমন যে বিভিন্ন ধরনের এই যে নারিকেল গাছ, তাল গাছ, হাবিজাবি এগুলা দিয়ে তারা আর কি একটা চতুর্দিকে বেড়ার সিস্টেম করছে, দরজা সিস্টেম করে তারা ওইভাবে বাথরুম করছে। এখনকার লোকজন হয়তো এটা নিয়ে হাসাহাসি করবে, কিন্তু আগে এরকমই ছিল ওইদিকে বলতে বেশিরভাগ অঞ্চলে তো আগে এরকমই ছিল। এখন মানুষের টাকা পয়সা হয়েছে, এখন গ্রাম আর গ্রাম নাই শহরের মতো, কিন্তু আগের
দিনের সাথে এখনকার তুলনা করলে তো হবো না। যাই হোক, এরপর যা হইলো, সে ওইখান থেকেই ভিতর থেকে সে দেখতেছে ব্যাংকটা আস্তে ধীরে তার চারপাশে মোটামুটি একবার ঘুরে ফেলছে। সময় কিন্তু অনেক পার হয়ে গেছে, কমসে কম 10-15 মিনিট পার হয়েছে। ওই ব্যাংকটা তার বাথরুম ঘিরে পুরো একটা গোল গোল করে একটা রাউন্ড দিল। রাউন্ড দেওয়ার পর সে আবার সোজা অন্যদিকে হাঁটা দিল। তার মানে ওই ঘোড়া বাদ দিয়ে সোজা হাঁটতে শুরু করলো। সে ভয়ে কিছুক্ষণ তাকাইলো না, ভিতরেই রইলো। এরপর কিছুক্ষণ পর যখন সে চোখ দিল তখন দেখে নাই। পরে সে কি করবে, ভয়ে ভয়ে অমনি তার বাড়িতে দিকে রওনা দিল। ঘরে ওঠার আগ মুহূর্তে সে ভয় পাইছে, সে জানে প্রেগনেন্ট অবস্থাতে এরকম ঘটনা ঘটে। তাই সে কি করলো, চুলা পার থেকে কিছু লাকড়ি লুকড়ি নিয়ে এসে একটা আগুন ধরাইলো। আগুন ধরায় হাত মুখে পানি দিয়ে উজু করে সে আগুনে তার হাত পা সেক দিয়ে তারপর সে ঘুরে গেল। ঘুরে যাওয়ার আধা ঘন্টা বা 15 মিনিট এরকম হবো। তারপর তার হাজবেন্ড আসছে। আসার পরে সে ঘটনাটা খুললা বললো সমস্যা নাই, এগুলা হয়তো তুমি ভুল দেখছো বা দেখছো, সমস্যা নাই। যেহেতু সে চলে গেছে তাহলে তোমার আর ক্ষতি করবো না, তুমি সাবধানে থাকো, রাত বিরাতে বাইরে বের হয় না। আমি দরকার পরে এখান থেকে কিছুদিন সন্ধ্যার পর আর বাইরে যাব না, কাজ কাম সেরে এখানেই থাকবো। এরপর ওইভাবে দিন কাটতেছিল। কিছুদিন যাওয়ার পর সে শুধু স্বপ্ন দেখে, স্বপ্নে তার অনেক অনেক স্বপ্ন আসে, খুব ভয়ঙ্কর। তার ভিতরে দুই একটা বলি আপনাকে। যেমন যেমন সে তার বাড়িতে যে আছে, তার বাড়ির পাশে একটা পুরো খাল চলে গেছে। খাল বলতে তো ছিলেন, নদী তো অনেক বড় হয়, কিন্তু খালগুলা মোটামুটি ছোট সাইজের থাকে, সারা বছরই টুকটাক পানি থাকে। আর ওইদিকে মানুষ চাষাবাদ টুকটাক যাই করতো, ওই খাল থেকে পানি নিয়ে তারপরেই করতো। দেখা যায় তো শুকনো মৌসুমে পানিটা একবারে শুকায় যাইতো, বা থাকলেও অল্প পরিমাণ পানি থাকতো। ওইখানে তারা মাছ মারতো, আর ক্ষেত খোলায় যে পানি দেওয়া লাগে ওইখান থেকে তারা সেচের ব্যবস্থা করতো ওই খালটা থেকে। আর বিভিন্ন ক্ষেতের সাইডেও, যেহেতু পাহাড়ি এলাকা, দেখা যায় সব জায়গায় কুয়া করে পানিরও ব্যবস্থা করা যাইতো না। যেগুলা একদম নিচু জায়গা আছে ওইগুলাতে দেখা যায় কূপ খনন করে পানির ব্যবস্থা করতো। আর ওইখান থেকে আগেকার টিউবওয়েলও তো ঘরে ঘরে টিউবওয়েল ছিল না, দেখা যায় তো পুরো গ্রামে মিলে 4-5টা টিউবওয়েল থাকতো। ওইখান থেকে সবাই খাবার পানি সংগ্রহ করতো। আর বেশিরভাগ পানি তো আপনার এই যে যাদের পজিশন ভালো আছে তারা কূপ খুঁড়তো, কূপ খুঁড়ে কূপ থেকে পানি সংগ্রহ করতো, আর নইলে খাল বিলের পানি এগুলা ইউজ করতো সচরাচর। তো এইভাবে সে স্বপ্নে দেখতেছে যে সে খালের ধার দিয়ে হাঁটতেছে হাঁটতে হাঁটতে অনেক দূর চলে গেছে। অনেক দূরে তার হাজবেন্ড একটা খেতে কাজ করতো খালের পাশে, সেই জায়গাতে সে চলে গেছে। ওইখানে যাবার পর দেখে চারপাশে অনেক আলো। যেমন ওই যে এখনকার শহরে যে গোল গোল ল্যাম্প পোস্টের ভিতরে বা বাসার সাইডে যে গোল গোল লাইট গুলোর ব্যবস্থা করে না, ওইরকম লাল আলো, অনেকগুলো আলো। সে দেখে তো প্রথমে অনেক খুশি হয়েছে, এই জায়গায় এত আলো, অনেক সুন্দর লাগতেছে। সে কি করছে, কৌতূহল বশত, স্বপ্নের ভিতরে কিন্তু সে কৌতূহল বশত সে আলোর দিকে আগায়। যেহেতু সে আলোর দিকে আগাইতে থাকে, আলোটা আরো পিছনের দিকে যাইতে থাকে। এইভাবে করতে করতে খালের প্রায় অনেক শেষ প্রান্তে ওইখানে আপনার কিছু হিন্দু বাড়ি ছিল। ওখানে তারা আর কি শেষকৃত্যের কাজ করতো, শ্মশান ঘাট করে বলতো। বেশি ফ্যামিলি ছিল না, 4-5টা ফ্যামিলি হিন্দু পরিবার ছিল শুধু। ওইখানে যখন মানুষ মারা যায় তো ওই জায়গাতে তারা আর কি শ্মশান ঘাট হিসেবে ওই জায়গাতে লাশ পুরাইতো। এছাড়া সচরাচর ওইখানে শ্মশান ঘাট বললেও ভুল হবো, কারণ ওইখানে তারা সবসময় কাজ বাজ সবকিছুই করতো। এখনকার যেমন নির্দিষ্ট জায়গা থাকতো ওইখানে শ্মশান কাজ, কিন্তু ওইটা ওই ওই রকম ছিল না। সচরাচর সবসময় মানুষের চলাচল ছিল ওই জায়গাতে।
তারা ওই খালের ধারে ওইখানে লাশ পড়ে তোদের শেষকৃত্য শেষ করে আবার দেখা যায় তো কিছুদিন পর ওইখানে আবার মানুষের যাতায়াত কাম কাজ সবই হইতো। ওইখানে গেছে, ওইখানে যাবার পর সে দেখতেছে যে এক- অনেকগুলা লাকড়ির ভিতরে কেউ এসে আগুন ধরাই দিচ্ছে, একটা লাশ পড়তেছে। সেইটা দেখে ভয় পেয়ে গেছে, ভয় পেয়ে পিছনের দিকে দৌড়ানো শুরু করছে। কে যেন তার পিছ থেকে ডাকে শুধু, কই যাস, কই যাস, এখানে থাক, তোর পেটে যে বাচ্চা আছে ওই বাচ্চাগুলো আমাদের দিয়ে যা, নাহলে তোর অনেক বড় ক্ষতি হয়ে যাব, তুই থাক এখানে। মহিলাটা তো শুনে আরো ভয় পাইছে, ভয় পায় দৌড়াইতেই থাকে, কিন্তু সে আর বাড়িতে আসতে পারে না। এই দৌড়ির ভিতরেই তার ঘুম ভাঙা যায়, ঘুম ভাঙাতেই সে চিল্লাচিল্লি করে তার হাজবেন্ড তাকে উঠায় বলে কি হয়েছে, পরে বলে স্বপ্ন দেখছে। এরকম আরো কিছু ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন তার ভিতরে আসে, এগুলা সে প্রতিনিয়ত দেখতে থাকে। তখন তারা সবাই ভয় পায় যায়, ভয় পাওয়ার পরে প্রথমে মসজিদের হুজুরের কাছ থেকে তারা করে কিছু পানি পড়া হাবিজাবি নিয়ে এসে দেয়, কিন্তু এতে কাজ হয় না। দেখা যায় সে প্রতিনিয়ত স্বপ্ন দেখে, আর সন্ধ্যার পর সে বাইরে যাইতেই পারে না ভয়ে। দিনের বেলা তাই এরপর কি করলো, সে বললো যেহেতু তুমি এত ভয় পাইতেছো, স্বপ্ন দেখতেছো, তো তুমি বাবার বাড়ি থেকে ঘুরে আসো। সে তার বাপের বাড়িতে যায় মাসখানি, ওইখানে মোটামুটি কিছুদিন ঠিক থাকলেও দেখা যায় স্বপ্ন সে ঠিকই দেখে। তারপর নিয়ে এসে বললো, এখন এতদিন তোর বাপের বাড়িতে রাখা যায় না, বউ মানুষ বাড়িতে, ছেলে পুরুষ মানুষ একলাই, সে সে তো ভিন্ন হয়ে গেছে, আলাদা। দেখা যায় তো তার যে পুরাতন বাড়ি, তার বাপ মা যেখানে, ওইখান থেকে খাওয়া দাওয়া করে পরে আসে, সংসারে কাজ করতো, বিরক্ত লাগতো, ওই জন্য পরে বউরে নিয়ে আসে। নিয়ে আসার পরে এরকম স্বপ্ন সে আবারও দেখে। সেই দিন দেখতেছে ওই একই স্বপ্ন, ওই দিকেই যায়, ওই খেতেই যায়, আর আলো থাকে ওই পর্যন্ত। স্বপ্নটা সে মোটামুটি একই টাইপের, সে ওই আলো পর্যন্ত প্রতিদিন যায়, হাঁটতে হাঁটতে খালের পাড় ধরে ঘুরতে ঘুরতে দেখা যায় সে ওই ক্ষেতের ওই দিকেই যায়। ক্ষেতের ওই দিকে যাওয়ার পর ওই স্বপ্নটাই দেখে, আলো আছে ঠিক আছে, ওই ওই একই অবস্থা, যেমন সে ওই আলোটার পিছু করে, শুধু পিছু করতে করতে দেখা যায় একদিন সে ওই শ্মশান ঘাট যে আছে, সে স্বপ্নেই ভয় পাইতেছে, কয় না, আমার প্রতিদিন ওই জায়গাতে নিয়ে যায়, ওই জায়গায় যাব না, আজকে অন্য জায়গায় যাব। সে কি করলো, সে অন্য সাইডের একটা আলোর দিকে খেয়াল করলো, খেয়াল করে ওইটার পিছে পিছে হাঁটতে লাগলো। ওইটার পিছে পিছে হাঁটতে হাঁটতে দেখে যে সে খালের ভিতরে চলে গেছে, একদম পানির ভিতরে সে নামে বসছে। কিন্তু যখন তার মনে হয়েছে পানির ভিতরে আসা পড়ছে, বুঝতে পারছে, তখন সে উঠার চেষ্টা করে, কিন্তু উঠতে পারে না। আস্তে আস্তে সে আরো পানির নিচের দিকে চলে যায়, তার গলা পর্যন্ত পানি চলে আসে। তখনও সে শুনে, কই তোর পেটের বাচ্চা আমারে দিয়া যা, তোর পেটে বাচ্চা আছে দুইটা, একটা শ্মশান ঘাটে দিবি, আর একটা তুই আমারে দিয়ে যাবি এই পানিতে। ও তো কোনোভাবে শিকার যায় না, ওইখান থেকে উঠার চেষ্টা করে আর চিল্লাতে শুরু করে স্বপ্নের ভিতর। পরে এটা ওর স্বামী বুঝতে পারে যে ওই অস্বাভাবিক আচরণ করতেছে ঘুমের ভিতরে, তখন তারা ডাক দিয়ে উঠাই ফেলে। এরকম করতে করতে বেশ